আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ের এবং বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের একটি চ্যাপ্টার শর্ট টার্ম ফাইন্যান্সিং নিয়ে আলোচনা করব। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3। এর আগে আমরা আরো দুটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং কস্ট অফ কমার্শিয়াল পেপার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক লোন, অর্থাৎ আমরা যদি ব্যাংক থেকে শর্ট টার্মে কোনো লোন নেই, সেই লোনের যে ব্যয়টা হবে সেই ব্যয়টা নির্ণয় করা হচ্ছে আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তো কস্ট অফ ব্যাংক লোন কিভাবে নির্ণয় করতে হয় এবং কস্ট অফ ব্যাংক লোনের সূত্রগুলো কি কি আমরা একটু দেখব। তো কস্ট অফ ব্যাংক লোনটা আসলে মূলত তোমরা স্টুডেন্টরা অনেক কনফিউশনে পড়ে যাও কোন সময় কোন সূত্র ইউজ করব। তো আজকের ক্লাসটা দেখার পর আশা করি এই সমস্যাগুলো তোমাদের থাকবে না। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং এর আগে যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অভিনন্দন। এবং তোমাদের যদি আমাদের ক্লাসটি ভালো লাগে, কেমন লাগলো সেই ভালো লাগাগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, এবং তোমাদের বন্ধুদের সাথেও আমাদের ক্লাসগুলো শেয়ার করবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা এখন যে সূত্রটা দেখব সেটা হচ্ছে কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন, সেখানে লেস দেন 1 ইয়ার মানে হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য যদি লোন নেই তাহলে আমরা কি সূত্র ইউজ করব। তখন অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর এর সূত্রটা ইউজ হবে ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট। সিবি মানে এখানে কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণ উদ্বৃত্ত, আর এমপি মানে ম্যাচুরিটি পিরিয়ড। যদি 1 বছরের কম সময়ের জন্য লোনগুলো নেই তাহলে আমাদের এপিআর বের করতে হবে এইভাবে, আর ইএআর বের করতে হবে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এখানে আর এর মান হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট। তো অনেক অঙ্কে দেখবা যে এখানে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন লিখে, আবার অনেক অঙ্কে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস সিবি লিখে, আবার অনেক অঙ্কে দেখবা যে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট লিখে। কখন কি লিখতে হবে সেটা আমরা পরের স্লাইডে আলোচনা করতেছি। তো আপাতত মনে রাখো, যদি 1 বছরের কম সময়ের জন্য অর্থাৎ 30 দিনের জন্য, 60 দিনের জন্য, 90 দিনের জন্য, 72 দিনের জন্য যদি আমরা ঋণটা নিয়ে থাকি তাহলে আমরা এপিআর বের করব এই সূত্র দিয়ে এবং ইএআর বের করব এই সূত্রের মাধ্যমে। তো চলো আমরা পরের সূত্রটা দেখি। কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন ফর 1 ইয়ার লোন, যদি 1 বছরের জন্য ঋণ নেই তখন আমরা কি সূত্র ইউজ করব। 1 বছরের জন্য যদি আমরা ঋণ নেই তাহলে কিন্তু আমাদের ইফেক্টিভ রেট এবং এপিআর এবং ইএআর এই দুটার রেট সেম থাকে এবং একই রেট আসে, অর্থাৎ 1 বছরের কম সময়ে কম্পাউন্ড করলে তখন আমাদের এপিআর ইএআর ভিন্ন হয়ে যায়, আর যখন 1 বছরের জন্য ঋণ নিব তখন এপিআর যা ইএআরও তা। এই জন্য আমরা সরাসরি এখানে ইএআর এর সূত্রটা ফলো করছি। এখানে সূত্রটা হচ্ছে, প্রথম সূত্রটা ইন্টারেস্ট ডিভাইড বাই লোন, সেকেন্ড সূত্র হচ্ছে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস সিবি, থার্ড সূত্র হচ্ছে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট। তো কখন কোন সূত্রটা তোমরা ফলো করবা সেটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। একটু মনোযোগ দিয়ে দেখলে তোমাদের আর সমস্যাগুলো হবে না। এখানে দেখো লেখছি কারেক্ট বেসিস অ্যান্ড নো কম্পেনসেটিং ব্যালেন্স, তাহলে সূত্রটা হবে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন। আর যখন কারেক্ট বেসিস এবং কম্পেনসেটিং ব্যালেন্স থাকবে তখন ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস সিবি। আর যখন ডিসকাউন্ট বেসিস উইথ কম্পেনসেটিং ব্যালেন্সও আছে, আবার ডিসকাউন্ট বেসিস, তখন হবে লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট। এখন প্রশ্ন আছে যে কারেক্ট বেসিস আর ডিসকাউন্ট বেসিস বলতে কি বুঝে। কারেক্ট বেসিস হচ্ছে ইন্টারেস্ট পেইড ইন ম্যাচুরিটি, অর্থাৎ ইন্টারেস্টটা লোন পরিশোধের সময় পরিশোধ করা হবে। আর ডিসকাউন্ট বেসিস হচ্ছে ইন্টারেস্ট পেইড প্রিপেড অর অ্যাডভান্স, অর্থাৎ ইন্টারেস্টটা যদি পূর্বেই দেওয়া হয়, লোন নেওয়ার সাথে সাথে দেওয়া হয় তখন এটাকে বলা হয় ডিসকাউন্ট বেসিস, আর যদি ইন্টারেস্টটা লোন পরিশোধের সময় দেওয়া হয় তখন এটাকে বলা হয় কারেক্ট বেসিস। তো এখানে সূত্রটা মনে রাখার জন্য আমি নিচে একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা মনোযোগ দিয়ে পড়লে তোমরা নিজেরাই সূত্রগুলো ক্রিয়েট করতে পারবা, খুব সহজ একেবারে। দেখো, ধরো আমরা এদের কিছু 10,000 টাকা লোন দরকার। তো 10,000 টাকা লোন দরকার, আমরা 3টা ব্যাংকের কাছে গিয়েছি, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, জেড। তো এক্স যে ব্যাংকটা আমাদের বললো যে ঠিক আছে আপনার 10,000 টাকা ঋণ দরকার, আপনি 10,000 টাকায় নিয়ে যান, আপনার কোনো কম্পেনসেটিং ব্যালেন্স লাগবে না, আপনার জন্য কোনো সুদও আমরা অগ্রিম কাটবো না, সুদটা আপনার লোন পরিশোধের সময় দিয়েন, কোনো সমস্যা নাই। তার মানে দেখো, এই যে এক্স এর কাছ থেকে যদি আমরা লোন নেই তাহলে কিন্তু আমরা যে 10,000 টাকা, এখানে কোনো কম্পেনসেটিং ব্যালেন্স যেহেতু সে রাখে নাই, আমরা 10,000 টাকায় পেয়েছি, সুদও যেহেতু পরিশোধের সময় দিব, তাহলে আমাদের পকেটে কত আসলো 10,000 টাকা।
তার মানে আমরা এখানে যে সুদটা দিচ্ছি সেটার বিপরীতে আমরা কিন্তু 10,000 টাকাই ইউজ করতে পারতেছি। তার মানে এই ধরনের লোন যখন থাকবে, যখন কম্পেনসেটিং ব্যালেন্স থাকবে না, সুদটা ম্যাচুরিটিতে কাটবে, তখন তোমাদের সূত্র হবে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন, কারণ তুমি লোনের পুরো টাকাটাই ইউজ করতে পারতেছো। সেম যদি যাই আমরা ওয়াইয়ের কাছে গেলাম, ওয়াই বলতেছে যে আপনাদের কাছ থেকে যদি 10,000 টাকা নেন তাহলে 2,000 টাকা কম্পেনসেটিং ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টে ক্ষতিপূরণ উদ্বৃত্ত হিসেবে 2,000 টাকা রেখে দিতে হবে। তাহলে আমরা পাবো কত? 8,000 টাকা। তো ওয়াইয়ের আরেকটা শর্ত হচ্ছে ইন্টারেস্টটাও সে অ্যাডভান্স কেটে রেখে দিবে। তার মানে যদি ইন্টারেস্টটা 10% 1,000 টাকা ধরি আমরা, তার মানে সে 2,000 টাকা কম্পেনসেটিং ব্যালেন্স কাটলো, আবার 1,000 টাকা ইন্টারেস্ট কাটলো, আমাকে দিল কত? 7,000 টাকা। তার মানে এখানে যে এই ধরনের কন্ডিশন যদি থাকে তখন সূত্রটা হবে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট। যেহেতু আমি ইউজ করতে পারতেছি 7,000 টাকা, এখান থেকে বাদ দিতে হবে কম্পেনসেটিং ব্যালেন্স এবং ইন্টারেস্ট, সেজন্য এখানে লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট, অর্থাৎ 3 নম্বর সূত্রটা হবে। যেহেতু এখানে ইন্টারেস্টও অ্যাডভান্স দিচ্ছে আবার কম্পেনসেটিং ব্যালেন্সও দিচ্ছে। জেটের ক্ষেত্রে যখন আমরা যাব, জেট এখানে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স রাখতেছে 2,000 টাকা, কিন্তু কোনো সুদ রাখতেছে না, সুদটা ম্যাচুরিটিতে রাখবে। তাহলে আমি এখানে ব্যবহার করতে পারতেছি কত? 8,000 টাকা। তার মানে এখানে শুধু বাদ যাবে কোনটা? কম্পেনসেটিং ব্যালেন্সটা। এই জন্য এখানে লোন মাইনাস সিবি। তার মানে তোমরা যদি মনে করো যে কম্পেনসেটিং ব্যালেন্স থাকে, কম্পেনসেটিং ব্যালেন্স বাদ দিবা, যদি না থাকে তাহলে বাদ দেওয়ার দরকার নাই। আর সুদটা যদি প্রিপেড বা অ্যাডভান্স পরিশোধ করতে হয় তাহলে সুদটাও বাদ যাবে, আর প্রিপেড বা অ্যাডভান্স যদি না বলে তাহলে সুদটা বাদ যাবে না। এ হচ্ছে আনসিকিউরড ব্যাংক লোন যদি 1 বছরের জন্য হয়। আর যদি 1 বছরের কম সময়ের জন্য হয় তাহলে আমাদের প্রথম স্লাইডে যেটা দেখাইছি সেই অনুযায়ী ম্যাথটা করতে পারবা। এরপর চলে আসো আনসিকিউরড ব্যাংক লোন ইনস্টলমেন্ট যদি কিস্তির অঙ্ক হয়, তাহলে কি হবে? সূত্রটা হবে 2PC ডিভাইডেড বাই A ইন্টু N মাইনাস N প্লাস 1। এখানে P মানে হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, বছরে কয়টা ইনস্টলমেন্ট, আর C মানে হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, লোন মানে হচ্ছে A, আর টোটাল ইনস্টলমেন্ট কয়টা সেটা হচ্ছে N। তো এখানে মানগুলো বসাই দিলে আমরা ইনস্টলমেন্টের EAR পেয়ে যাব। এবার কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন মানে রিভলভিং ক্রেডিট যদি হয়, তো রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবো তোমরা সবাই। রিভলভিং ক্রেডিট হচ্ছে একটা বিশেষায়িত লোন। এই লোনে যে ঋণ গ্রহীতা তার অ্যাকাউন্টে সব টাকাই চলে আসে, কিন্তু সে যখন অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলে তখন এই টাকার উপর সুদ দিতে হয়, আর যে টাকাটা অ্যাকাউন্টে থেকে যাবে বা তুলবে না সে টাকার উপর কোনো সুদ দিতে হয় না, কিন্তু একটা কমিটমেন্ট ফি দিতে হয়। তো এখানে সূত্রটা হচ্ছে ইন্টারেস্ট প্লাস সিএফ ডিভাইড বাই ইউজড লোন। তো এখানে সিএফ মানে হচ্ছে কমিটমেন্ট ফি, তো ইন্টারেস্টটা বের করবে ইউজড লোনের উপর, ইন্টারেস্ট রেটটা গুণ করলে ইউজড লোন পাবো, আর সিএফটা বের করতে হবে ইউজড লোনের উপর, আনইউজড লোনের উপর সিএফ এর রেট যেটা থাকবে সেটা গুণ করে দিলে আমরা এখানে সিএফটা পাবো। ইন্টারেস্টটা সিএফটা উপরে লিখে ইউজড লোন দিয়ে ভাগ দিলেই আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট চলে আসবে রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে। তো চলো এবার আমরা এটা ম্যাথ সলভ করে দেখি, যে ম্যাথটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014 সালে আসছিল BBA 4th ইয়ারে। এখানে বলা আছে, তো এখানে আমরা 2014 সালে যে ম্যাথটি আসছিল সেটা আলোচনা করব। টু মিট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট পদ্মা টেক্সটাইল লিমিটেড মিলস ওয়ান্ট টু গ্রো 7,50,000 ফ্রম DBBL ঢাকা ব্রাঞ্চ ফর 1 ইয়ার। এখানে লোনটা নেওয়া হচ্ছে 1 বছরের জন্য। তার মানে দুইটা সূত্র হয়, একটা হচ্ছে 1 বছরের কম সময় হলে, আরেকটা হচ্ছে 1 বছর হলে। The bank has given the following alternatives. ব্যাংকটা তাদেরকে 5টা অল্টারনেটিভ দিচ্ছে। আমাদের জিজ্ঞেস করছে রিকোয়ার্ড হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য টেক্সটাইল মিলস। ফর দ্য টেক্সটাইল মিলসের জন্য কোন অল্টারনেটিভটা বেস্ট, অর্থাৎ কোন অল্টারনেটিভে সবচেয়ে খরচ কম সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমটা কি বলছে দেখো একটু। প্রথমটা 1 নম্বরে বলছে 14% ইন্টারেস্ট রেট উইথ নো কম্পেনসেটিং ব্যালেন্স, কোনো কম্পেনসেটিং ব্যালেন্স নাই, 14% ইন্টারেস্ট রেট বা 14% সুদ দিতে হবে। তো 7,50,000 14% করলে আমরা সুদ পেয়ে যাব 1,05,000 টাকা। এখন এই সুদটা কি প্রিপেড বা অগ্রিম দিবে নাকি ম্যাচুরিটিতে দিবে কিছু বলা নাই, তো আমরা ধরে নেব এটা ম্যাচুরিটিতে দিবে, যেহেতু অগ্রিম কথাটা না বললে অগ্রিম ধরার কোনো প্রয়োজন নাই। তাই নিচে আমরা এখানে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন দিয়ে অঙ্কটা করলাম, কারণ যেহেতু কম্পেনসেটিং ব্যালেন্স নাই তাই কম্পেনসেটিং ব্যালেন্সটা আমরা বাদ দিই নেই, আর যেহেতু সুদটা ম্যাচুরিটিতে দিবে তাই এখানে আমরা সুদটাও বাদ দিব না। সুদটা কখন বাদ দিব? যদি প্রিপেড বা অ্যাডভান্স বলে তাহলে আমরা বাদ দিব। তাই এখানে আমাদের সূত্র হবে ইন্টারেস্ট ডিভাইড বাই লোন। ওই যে আমি 3টা সূত্র দেখাইছিলাম ওই 3 সূত্রের এক সূত্র এটা। তাহলে EAR আসছে কত পার্সেন্ট? 14%। তো অল্টারনেটিভ 1-এ আমাদের EAR আসছে 14%। অল্টারনেটিভ 2-তে এখানে বলা হয়েছে, অল্টারনেটিভ 2-তে বলা হয়েছে যে 12% ইন্টারেস্ট রেট উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স। এখানে 12% ইন্টারেস্ট রেট দেওয়া আছে, আবার 10% কম্পেনসেটিং ব্যালেন্সও আছে।
তো এখন দেখি আমরা 2 নম্বর ওয়ার্কসটা কিভাবে বা 2 নম্বর রিকোয়ারমেন্টটা কিভাবে সলভ করব। এখানেও আমাদের সূত্রটা সেম, ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস সিবি। যেহেতু কম্পেনসেটিং ব্যালেন্স আছে তাই এখানে আমরা সিবিটা বাদ দিয়েছি। ইন্টারেস্টটা এখানেও বলে নাই যে এটা প্রিপেড নাকি ম্যাচুরিটিতে দিবে, তাই আমরা ধরে নেব ম্যাচুরিটিতে, তাই আমরা এখানে ইন্টারেস্টটা বাদ দিইনি। এই জিনিসটা মনে রাখলে তোমরা খুব ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবা। তো এখানে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 12%, 7,50,000 90,000 টাকা, আর কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 7,50,000 10% 75,000 টাকা। তো এখানে সূত্রের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করলে এখানে পেয়ে গেলাম 13.33%। এরপর আমরা দেখবো 3 নাম্বার। 3 নাম্বারে বলা হয়েছে কি 12% ইন্টারেস্ট রেট অ্যান্ড ব্যাংক ডিডাক্টস ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। এই যে ব্যাংক ইন্টারেস্টটা অ্যাডভান্স কেটে নিচ্ছে, তো যেহেতু অ্যাডভান্স কেটে নিচ্ছে তাই ইন্টারেস্টটা বাদ দিতে হবে। এখানে দেখো তোমরা ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস ইন্টারেস্ট, যেহেতু এখানে সিবি নাই বা কম্পেনসেটিং ব্যালেন্স নাই তাই এখানে কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দেওয়া হয়নি, শুধু ইন্টারেস্টটা বাদ যাবে কারণ অ্যাডভান্স লেখা আছে তাই। তো এখানেও যদি আমরা ক্যালকুলেশনটা শেষ করি তাহলে আমরা দেখছি 13.63%। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এই জন্য এটাকে বলা হয় ডিসকাউন্ট বেসিস, অর্থাৎ ইন্টারেস্টটা যদি অগ্রিম কেটে নেয় তখন এটাকে ডিসকাউন্ট বেসিস, আর ইন্টারেস্টটা যখন ম্যাচুরিটিতে দেওয়া হয় তখন এটাকে বলা হয় কালেক্ট বেসিস। তো এরপর আমরা দেখব 4 বলা আছে 11% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স অ্যান্ড ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। এখানে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্সও আছে আবার ইন্টারেস্টটা অ্যাডভান্স কাটতেছে, তাই এখানে লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট, লোন থেকে সিবিটা বাদ যাবে আবার ইন্টারেস্টটাও বাদ যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিবি হচ্ছে 20% 1.5 লক্ষ টাকা, আর ইন্টারেস্ট হচ্ছে 82,500 টাকা। তো সূত্রের মধ্যে আমরা ইন্টারেস্ট ডিভাইডেড বাই এখানে আমরা লোন থেকে সিবিটা এবং ইন্টারেস্টটা উভয়টাই বাদ দিব, কারণ কম্পেনসেটিং ব্যালেন্স আছে এই জন্য কম্পেনসেটিং ব্যালেন্স বাদ গেছে, আর ব্যাংক যে ডিডাক্ট ইন্টারেস্ট অ্যান্ড অ্যাডভান্স, কিন্তু অগ্রিম সুদটা কাটবে তাই অগ্রিম সুদটা এখানে বাদ যাবে। তো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম 15.94%। পরবর্তীতে 5 নম্বরে এখানে বলা হয়েছে 10% ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ 10% সুদে আমরা মাসিক কিস্তিতে এই লোনটা নিব। তাহলে এখানে কিস্তির অঙ্ক, এটা কিস্তির অঙ্কের সূত্রটা কি ছিল 2PC ডিভাইডেড বাই A ইন্টু n+1 ইন্টু 100। তো P মানে হচ্ছে নাম্বার অফ পেমেন্ট, তাহলে আমাদের নাম্বার অফ পেমেন্ট হচ্ছে যেহেতু মাসে কিস্তি তাহলে নাম্বার অফ পেমেন্ট হচ্ছে কয়টা 12টা, এক মাসে 1 বছরে 12টা কিস্তি দিতে হবে। সি হচ্ছে সুদ 10%, তো 7,50,000 10% 75,000 টাকা। এ হচ্ছে লোন হচ্ছে 7,50,000 টাকা, আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ পেমেন্ট। তো যেহেতু আমাদের লোনটা 1 বছরের, 1 বছর আমরা 12টা কিস্তি দিব প্রতি মাসে, তো এখানে টোটাল নাম্বার অফ পেমেন্টও 12। তো এখানে আমরা মানগুলো বসাই দিব 2 ইন্টু পি হচ্ছে আমাদের 12, আর সি হচ্ছে সুদ হচ্ছে 75,000 টাকা, আর নিচে হচ্ছে এ হচ্ছে 7,50,000 টাকা, আর এন হচ্ছে 12। যেহেতু এখানে লোনের মেয়াদ 12 তাই 1 বছর, তো এখানে আমাদের টোটাল পেমেন্টও 12 আর 1 বছরের কিস্তিও 12, তো দুইটা এখানে 12 হিসাবে বসাই দিলে ক্যালকুলেশন শেষ করলে আমরা এখানে পেয়ে যাব EAR 18.46%। তাহলে এখানে আমাদের এই 5টা রিকোয়ারমেন্টের মধ্যে এখন আমাদের জিজ্ঞেস করছে কোন অল্টারনেটিভটা বেস্ট। তো আমরা একটা ডিসিশন দিব যে এখানে EAR 1 নম্বর অল্টারনেটিভ আসছে 14%, 13.33, 13.63, 15.94, 18.46। এই যে এখানে 18.46 আসছে, এগুলো বসানোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল্টারনেটিভ 2তে সবচেয়ে খরচ কম, তাই অল্টারনেটিভ 2টাই হচ্ছে বেস্ট অল্টারনেটিভ। এটা একটা ডিসিশন বক্স তোমরা দিয়ে দিবা। তো চলো আমরা এর পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে বলা আছে প্রতিটি লিমিটেড ওয়ান্টস টু ব্রো টাকা 2,50,000 ফ্রম প্রাইম ব্যাংক ফর 1 year, 12% ইন্টারেস্ট রেট অ্যান্ড দ্য ব্যাংক মেনটেন 20% রিজার্ভ অন লোন, কম্পিউট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা বের করতে বলছে। 1 বছরের লোন, 12% সুদ, আর 2.5 লক্ষ টাকা আমাদের কি ধার করা হয়। এখানে আমাদের লোন ইন্টারেস্টটা কি ডিডাক্ট বেসিস না কালেক্ট বেসিস কিছুই বলা নাই, তাহলে আমরা ধরে নিব এটা কালেক্ট বেসিস। তাই এখানে আমরা ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস সিবি, অর্থাৎ ইন্টারেস্ট থেকে সিবিটা মাইনাস করতে হবে লোন থেকে, ইন্টারেস্টটা আমরা বাদ দিব না কারণ এখানে আমাদের ইন্টারেস্টটা অ্যাডভান্স বলেনি। তো যেহেতু অঙ্কটা 1 বছরের তাই আমরা 1 বছরের যে সূত্র সেটা দিয়ে করলাম। তো ক্যালকুলেশন করলে এখানে আছে 15%। তো এখানে বলছে এ নাম্বারে প্রিন্সিপাল পেমেন্ট অফ লোন অ্যান্ড ইন্টারেস্ট পেড ইন ম্যাচুরিটি, সরি রিকোয়ারমেন্ট 1 বলা ছিল ম্যাচুরিটিতে দিবে, তার মানে কারেক্ট বেসিসের জন্য আমাদের এখানে সূত্রে ইন্টারেস্টটা বাদ দেয়নি। তো রিকোয়ারমেন্ট এতে আমাদের পার্সেন্ট চলে আসলো EAR এর কত 15%। বি নাম্বারে বলছে ইন্টারেস্ট ইজ পেড আফটার এভরি 72 days,
অর্থাৎ 72 দিন পর পর যদি ইন্টারেস্ট পেড করে, তার মানে এই লোনটা আর এখানে 1 বছরের নাই, এখানে হচ্ছে 72 দিনের হয়ে গেছে। তাহলে এখন এই 72 দিনের লোনের কারণে আমাদের এখানে ইএআর সূত্র কিন্তু আর এই যে ইন্টারেস্ট ডিপেন্ডেন্ট লোন মাইনাস সিবি হবে না। কেন, আমি তোমাদের একটু দেখাই। এই যে আমাদের যদি লোনটা যদি লেস দেন 1 ইয়ার, 1 বছরের কম সময়ের জন্য হয় বা 1 বছরের কম সময়ে যদি কম্পাউন্ড করে, তখন ইএআর সূত্রের মধ্যে আর বের করতে হয় ইন্টারেস্ট ডিভাইড বাই লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট, আর এন বের করতে হয় 360 ডিভাইড বাই এমপি। আর যদি লোনটা 1 বছরের জন্য হয় তখন হচ্ছে আমাদের এই সূত্রগুলো ফলো করি আমরা। তো যেহেতু রিকোয়ারমেন্ট এতে এই লোনটা ছিল 1 বছরের জন্য, তাই আমরা 1 বছরের লোনের সূত্র ইউজ করছি। আর রিকোয়ারমেন্ট বিতে যেহেতু বলছে লোনটা 72 দিনের জন্য, 72 দিন পর পর ইন্টারেস্ট দেয়, তো আমরা ইএআর এর ক্ষেত্রে এই 72 দিনের কাজটা এখানে করে নিলাম, যে এন সমান হচ্ছে 360 ডিভাইড বাই 72, আর হচ্ছে 6,000 টাকা। কিভাবে 6,000 টাকা ইন্টারেস্টটা 2.5 লাখের উপর 12% করে 360 দিয়ে ভাগ 72 দিয়ে গুণ করছি, অর্থাৎ 72 দিনের সুদ হচ্ছে 6,000 টাকা, আর সিবি হচ্ছে 50,000 টাকা, এমপি হচ্ছে 72 দিন। তো এই দিনগুলো দিয়ে আমরা এখানে এন এবং আর বের করে নিছি। এই এন এবং আর এর মানটা যখন আমরা ইএআর সূত্রে প্রয়োগ করব, তখন আমরা ইএআর পেয়ে যাব 15.93%। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে 1 বছরের লোন হলে কি হবে আর 1 বছরের কম সময়ের লোন হলে কিভাবে সূত্রগুলো আমরা প্রেজেন্ট করব। এটা যদি মনে রাখতে পারো তাহলে এই সমস্যাগুলো তোমাদের আর থাকবে না। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে মিস্টার জাফর হ্যাজ দ্য রিভলভিং ক্রেডিট, হবে এটা রিভলভিং না, রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট 10 লাখ, 10 লাখ টাকা রিভলভিং ক্রেডিট নিছে অ্যাট 10% ইন্টারেস্ট উইথ ন্যাশনাল ব্যাংক লিমিটেড, 10% সুদে। দ্য ক্রেডিট উইল রিকোয়ার টু 1.5% কমিটমেন্ট ফি অন দ্য ইউজড পোর্শন। এটা ইউজড পোর্শন না, এটা আনইউজড পোর্শন, অর্থাৎ 1.5% কমিটমেন্ট ফি হবে আনইউজড পোর্শনের উপর। এটা ভুল দিছে কোয়েশ্চেনটা। দ্য কোম্পানি ইউটিলাইজ 80% এগ্রিমেন্ট, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো যেহেতু এটা রিভলভিং ক্রেডিটের অঙ্ক, এটা সূত্র হচ্ছে টোটাল কস্ট ডিভাইড বাই লোন ইউজড বা ইউজড লোন। তো এখানে আমাদের লোন গ্রান্টেড হচ্ছে 10 লক্ষ টাকা, এখানে 1 লক্ষ টাকা আসছে, এটা ভুলে। তো এখানে আমাদের লোন গ্রান্টেড হচ্ছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার মধ্যে 80% হচ্ছে ইউজড হয়েছে। তো আমাদের ইউটিলাইজ যদি 80% করি, তাহলে 10 লক্ষ টাকার ইউজড লোন হচ্ছে 80% 8 লাখ, আর আনইউজড লোন হচ্ছে 10 লক্ষ টাকা 20% 2 লাখ টাকা। তার মানে 10 লক্ষ টাকা ঋণ নিয়ে আমরা 8 লক্ষ টাকা ইউজ করেছি আর 2 লক্ষ টাকা ইউজ করিনি। তো রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে রিভলভিং ক্রেডিটের যেটুকু লোন ইউজ করা হয় সেটার উপর সুদ দিতে হয়। তো যেহেতু আমরা 8 লাখ টাকা ইউজ করছি, 8 লাখের উপর 10% সুদ দিলে 80,000 টাকা। আর যেটুক লোন আমরা ইউজ করি নাই বা আনইউজড রয়ে গেছে যে 2 লাখ টাকা, সেটার উপর দিতে হবে কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফিটা হচ্ছে 1.5%। তো কমিটমেন্ট ফি হচ্ছে যেটুকু আনইউজড লোন আছে 2 লাখ টাকা, এটার উপর 1.5%, যেটা কোয়েশ্চেনে বলা ছিল। তো এখানে আছে 3,000 টাকা। তো এবার আমরা লিখব টোটাল কস্ট। টোটাল কস্ট হচ্ছে ইন্টারেস্ট আর কমিটমেন্ট ফি। ইন্টারেস্ট 80,000 টাকা আর কমিটমেন্ট ফি হচ্ছে 3,000 টাকা। আর আমাদের ইউজ লোন হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে আমরা 8 লক্ষ টাকা দিয়ে লোন ইউজ দিয়ে ভাগ দিলে আমাদের রিভলভিং ক্রেডিটের কস্টটা চলে আসবে 10.38%। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমরা মূলত লোনের ব্যাংক লোনের যে ক্যাটাগরির ম্যাথ আছে, যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাংক লোনের কন্ডিশনটা। তো ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসগুলো দেখার জন্য।